বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আল্লাহ রাসুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলাম, তারপর আবার শুরু করলাম। চেষ্টা করব কিছু ভ্যালুয়েডিং কথা স্বল্প সময়ের মধ্যে বলার জন্য। একটি বিষয় নিয়ে আমি লিখেছিলাম, কিন্তু কখনো কথা বলা হয়নি, কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কম্প্যাটিবিলিটি। আমরা অনেক সময় শুনি যে ম্যানেজমেন্টের ভিতরে কম্প্যাটিবিলিটি থাকা দরকার, সিনিয়র ম্যানেজমেন্টের সাথে জুনিয়র ম্যানেজমেন্ট, তারপরে টপ ম্যানেজমেন্টের সাথে ইমিডিয়েট ম্যানেজমেন্টের, তারপরে সিইওর সাথে সিএফওর কম্প্যাটিবিলিটি। তো এরকম করে যে এই আমাদের প্রত্যেকটা লিডারদের মধ্যে একটা কম্প্যাটিবিলিটি থাকা দরকার। স্পেশালি টপ টিমের মধ্যে তো একটা কম্প্যাটিবিলিটি থাকা দরকারই। আমরা সাধারণত দেখি যে সিইও নতুন কোনো জায়গায়, নতুন কোনো অর্গানাইজেশনে গেলে সাথে তার নিজের লোক নিয়ে যায়। তো কেন আমি এই বিষয়টা আগে বলতে চাইলেও আমি আগে বলি নাই, হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে এই কারণে। আমি একবার এটা প্র্যাকটিক্যালি বলছি যে আমি একবার এই কম্প্যাটিবিলিটির অজুহাতে আমি একটা বিপদে পড়েছিলাম, যে আমাকে বাদ দেওয়া হয়েছিল বিকজ আমি সিইওর সাথে কম্প্যাটিবল না, এরকম একটা কিছু বলা হয়েছিল। তো আসেন একটু আমি কম্প্যাটিবিলিটির কিছু আসপেক্ট নিয়ে কথা বলি, কম্প্যাটিবিলিটির বিষয়টাকে আর একটু ক্লিয়ার করি। খুব জেনারেলি স্পিকিং, যে মূলত তিনটা মেজর কম্প্যাটিবিলিটি থাকে, তিনটা মেজর কম্প্যাটিবিলিটি ইস্যু থাকে। তো এখন কিছু কম্প্যাটিবিলিটি, বা আমি এটাকে উল্টা করে বলি, কিছু অমিল থাকবে, কিছু অমিল থাকাও একটা অর্গানাইজেশনের জন্য জরুরি, একটা অর্গানাইজেশনের সার্ভাইভালের জরুরি। সেগুলি নিয়ে আমি কথা বলবো না, বাট ছোটো ছোটো করে কয়েকটা কম্প্যাটিবিলিটির ইস্যু আমি বলে তারপরে মূল যে তিনটা কম্প্যাটিবিলিটি, সেইটা মূল কম্প্যাটিবিলিটি ধরে আমি একটু কথা বলি। প্রথম হচ্ছে যেগুলি খুচরা, এগুলো আমি একটু কথা বলি, খুচরা কম্প্যাটিবিলিটি ইস্যু। যেমন আমরা সবাই জানি যে কানেম্যানের যে থিঙ্কিং থিওরি, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, তার মানে কি উনি বলেছেন যে আমাদের ভিতরে দুইটা থিঙ্কিং মেশিন আছে, একটা খুব দ্রুত চিন্তা করে, একটা খুব স্লো চিন্তা করে। তাহলে এই একটা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোর কনসেপ্টেই আমরা একটা কম্প্যাটিবিলিটি ইস্যু চলে আসে। এরপরে আসেন আরেকটা বিষয়, যে গ্লোবাল থিঙ্কিং অ্যান্ড লোকাল থিঙ্কিং। আরেকটা হচ্ছে যে অনেকে পুরো হলিস্টিক্যালি গ্লোবাল চিন্তা করে এক ধরনের মানুষ, আবার কিছু মানুষ আছে লোকাল চিন্তা করে। আবার আরেকটা চিন্তার বিষয় আছে, সেটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ। মানে অনেকে আছে যে এটাকে এইভাবে বলে, হলিস্টিক চিন্তা করে, প্রথমে সবচেয়ে বড় বিগ পিকচার থিঙ্কিং করে, তারপরে ছোট এক্সিকিউশন চিন্তা করে। আবার অনেকে উল্টা, প্রথমে ছোট ছোট পিসগুলি চিন্তা করে, তারপরে তারা হলিস্টিক চিন্তা করে। তাহলে এই যে বিভিন্ন চিন্তার বিষয় তো আসলোই। এবার আরেকটা থিঙ্কিং, যেটা আপনি একদম না বললেই না, এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ তারা রিলিজিয়াস লাইফ লিড করতে চায়, হ্যাঁ, এবং আর কিছু সৎ থাকতে চায়, আর কিছু মানুষ তার জন্য সৎ থাকা অত জরুরি না, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে চায়। আমি এরকম মানুষ দেখেছি যে সফল হওয়ার জন্য যা করা দরকার তাই করেছে। মানে খারাপ ভাষায় বললে, যে এই ময়লার মধ্যে যদি কোনো টাকা পড়ে সেটাও মুখ দিয়ে উঠায় ফেলবে, এরকম লোকও দেখেছি। আবার এমনও মানুষ আছে যারা এতই বেশি সেলফ প্রেস্টিজিয়াস এবং নিজেকে সেলফ কনসিয়াস, তারা এইসব বিষয়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে। আমি এমনও দেখেছি লোকজন যে অফিস এনভায়রনমেন্টে ম্যানেজমেন্টকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই খাচ্ছে। আর আবার এমনও কিছু আছে যে তারা মোল্লার লেবাস নিয়ে ওগুলি ধরেও না, হ্যাঁ, কিন্তু যখনই ধরে না তখন তাকে মোল্লা মুন্সির লেবাস দিয়ে দিচ্ছে। তো এই জন্য বিভিন্ন রকমের মানুষ
আছে এবং সফল হওয়ার জন্য মানুষ কত কিছু করে। তো এইবার আমি যেই মূল পয়েন্টে আসি, মূলত আমাদের কম্প্যাটিবিলিটি ইস্যুটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি না যে এটা একটা সাধারণ বিষয়, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি টপ ম্যানেজমেন্ট কম্প্যাটেবল না হয় তাহলে বিজনেসটা সাকসেসফুল হওয়া একটু কঠিন। হ্যাঁ, তো যেই কারণে আমি মূল 3টা কম্প্যাটিবিলিটি ইস্যু নিয়ে কথা বলবো আজকে। প্রথম কম্প্যাটিবিলিটি ইস্যু হচ্ছে ভ্যালু কম্প্যাটিবিলিটি। ভ্যালু বলতে আমরা বুঝি যে কে কোনটাকে ইম্পর্টেন্ট মনে করে। তার মানে অনেকের কাছে সৎ থাকা খুব ইম্পর্টেন্ট, অনেকের কাছে নিয়ম মানা অনেক ইম্পর্ট্যান্ট, অনেকের কাছে এটাকে বলে কমপ্লায়েন্স মানা অনেক ইম্পর্ট্যান্ট, আবার আরেক পিপলের কাছে যেগুলি কোনো ইম্পর্ট্যান্ট নাই। অনেকের কাছে সরকারের ট্যাক্স দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকের কাছে এর উল্টাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে বিষয়গুলো হচ্ছে ভ্যালু কমপ্লায়েন্স। আনফর্চুনেটলি আমি এমএনসি এবং লোকাল কোম্পানিতে চাকরি করেছি। আমাদের মুসলিমদের সবচেয়ে বেশি মানে কমপ্লায়েন্ট হওয়ার কথা, কিন্তু আমি দেখেছি যে লোকাল কোম্পানিগুলি থেকে বেশি এমএনসিগুলি বেশি কমপ্লায়েন্ট হওয়ার চেষ্টা করে। একদম আবার এর ভিন্নও আছে, কিন্তু সেটার পার্সপেক্টিভ ভিন্ন। একটা বিদেশি কোম্পানি ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকম আচরণ করেছে। আমি এটা একদম সিল দিচ্ছি না, আমি একটা অ্যাভারেজ কথা বললাম। তার মানে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ভ্যালুজ নিয়ে কম্প্যাটিবিলিটি ইস্যু। আমি মনে করি যদি একজন এমপ্লয়ি নন কম্প্যাটিবল হয় ইন টার্মস অফ ভ্যালু, যে মানে না, এমন একজন লিডারের সাথে যদি ইনকম্প্যাটিবল হয় একটা মানুষ, সেইটা একটা সুসংবাদ যে যেই লোকটার কোনো ভ্যালুজ নাই, যেই লোকটা তার সাথে একটা টিম, একটা দল, কিছু মানুষ কম্প্যাটিবল হতে পারে না, এটা একটা সুসংবাদ। এই লোককে রিওয়ার্ড দেওয়ার কথা, এই লোককে অনার করার কথা। কিন্তু আমাদের দেশে উল্টা, আমাদের দেশে ওই লোকের চাকরি চলে যায়। কেন? কারণ সে বসের সাথে কম্প্যাটিবল না। হ্যাঁ, বস যে 2 নাম্বারই করতে বলবে, এই 2 নাম্বারিটা সে করবে না। এইটা হচ্ছে একটা ইস্যু, এই যে কম্প্যাটিবিলিটি ইস্যু। এবং আমি একদিন বলেছিলাম যে আমাকে একটা কথাই সত্যি বলেছিলাম যে আমি এমএনসিতে কাজ করেছি এবং এমএনসি লোকাল এরকম একটা এনভায়রনমেন্ট হয়েছে। আমি একবার একটা লোকাল কোম্পানিতে আমি বলেছিলাম যে এখানে যেই কাজটাতে রিওয়ার্ড দেওয়া হয় সেই কাজটা যদি আমার আগের কোম্পানিতে আমি করতাম, আমার চাকরি চলে যেত। এই হচ্ছে, দেখেন যে এই লোকটার কী অবস্থা। এই লোকটা একই রুল 2টা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারছে না। তার মানে কি একটা জায়গায় সে কম্প্যাটিবল, একটা জায়গায় কম্প্যাটিবল না। তো এই গেল ভ্যালুস নিয়ে কম্প্যাটিবিলিটি ইস্যু। এটা এরকম অনেক এক্সাম্পল দিতে পারি। আমি আসলে বক্তব্যটাকে অত্যন্ত লম্বা করব না, বাট আপনারা বুঝে নিতে হবে, আর বিটুইন দ্য লাইন আপনাদেরকে পড়তে হবে। সেকেন্ড যে কম্প্যাটিবিলিটি ইস্যু, এইটা হচ্ছে ভিশন কম্প্যাটিবিলিটি ইস্যু। ভিশন, সেটা হলো যে মানুষের ভিশন ইম্প্যাক্ট করে কিভাবে। ভিশন ইম্প্যাক্ট করে আসলে 2-3টা পার্সপেক্টিভ থেকে। প্রথম হচ্ছে একটা মানুষ যে ভিশনারি, সে কোম্পানির ওই যে কমপ্লায়েন্স ইস্যুটা, সে সাস্টেইনেবিলিটি চিন্তা করে। সে চিন্তা করে যে আমি 2 দিনের জন্য একটা বেনিফিট নেওয়ার জন্য কোম্পানির ভবিষ্যৎটা নষ্ট করে ফেলবো, সেইটা একটা ব্যাপার। এই জন্য যারা লং টার্ম ভিশনারি পারসন, তারা কোম্পানি অর্গানাইজেশন বিল্ড করার চেষ্টা করে এবং তাদের পার্সপেক্টিভটা ভিন্ন হয়। এবং আরেকটা বিষয় যে লং টার্ম পিপলরা লং টার্ম থিঙ্কিং করে, আর শর্ট টার্ম পিপলরা এই এখনই দাও, এখনই করো, দ্রুততা পছন্দ করে। এবং এই দ্রুততা অনেক সময় আলটিমেটলি ভালো রেজাল্ট নিয়ে আসে না। তো এইটাও একটা কম্প্যাটিবিলিটির ইস্যু যে লং টার্ম ভিশনারি পার্সনদের কাজের নেচার, কাজের অ্যাকশন এটা ভিন্ন হয়। তারা অনেক প্ল্যান করে কাজ করে। তারা কি বলে এটাকে, ইমোশন তো না, এটাকে এই শব্দটার নাম হচ্ছে যে
ইম্পালসের উপর বেস করে কোনো কিছু করে না। তাহলে এই যে মিলা, এই বিষয়টা নিয়ে যে মেলা না মেলার বিষয়টা, কম্প্যাটিবিলিটির বিষয়টা, এটা হচ্ছে ভিশন রিলেটেড। অনেক মানুষ আছে খুব দ্রুততা পছন্দ করে, এবং দ্রুততা পছন্দ করার এর পিছনের একটা সাইকোলজি আছে, হ্যাঁ, এবং এই কারণে এটা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা একটা বড় ইনকম্প্যাটিবিলিটি। যদি দ্রুততা ভার্সেস যদি স্লো হয়, বস চাচ্ছে যে এটা খুব এখনই দরকার, কিন্তু তার অপোজিট যার তার টিমমেট, সে মনে করছে আর এটা তো অনেক লং টার্ম বিষয়, এটা তো একটু পরে করলেও হবে। এই যে বিষয়টা, এই কারণে এই দুইজনের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট হয়। তো যেই কারণে এই ইনকম্প্যাটিবিলিটি থাকা এটা খারাপ। তো এই জন্য এটার বিষয়ে কম্প্যাটেবল হতে হয়। এই জন্য এই ভিশন কম্প্যাটেবিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হাউ টু সলভ দিস প্রবলেম? তো এই জন্য ভিশনিং এক্সারসাইজ করে প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা টাস্কে একটা একটা টাইম লাইন সেট করে নিয়ে এবং সেই টাইম লাইন অনুযায়ী ড্রাইভ করলে এই প্রবলেমগুলো সলভ হয় সাধারণত। যে কারণে এই ধরনের এমএনসিগুলোতে এই ধরনের প্রবলেম কম দেখা যায়। থার্ড যে ইনকম্প্যাটিবিলিটি নিয়ে কথা বলতে চাই, এটার নাম হচ্ছে এনার্জি ইনকম্প্যাটিবিলিটি। এক একটা মানুষের এক একটা সময়ে এনার্জি থাকে, এনার্জি আসে। ধরেন এই যে বিকালবেলা এখন আমি কথা বলছি, আমার এই সময় অনেক ভালো এনার্জি থাকে, কিন্তু অনেকের খুব সকালবেলায় এনার্জি থাকে, অনেকের খুব রাত্রেবেলায় এনার্জি থাকে। এবং এই যে বিষয়টা যে আমার বেস্ট কাজ, আমার যখন সবচেয়ে ভালো এনার্জি থাকে সেই সময়ে আমার ম্যানেজ করতে পারা, এইটা আসলে আরও দুইটা ডাইমেনশনে এনার্জি প্রবলেম হয়। একটা ডাইমেনশন হচ্ছে যে কাজ ইটসেলফ একটা এনার্জির ইস্যু, যে কোন কাজটা আপনার কখন করতে ভালো লাগে, এবং এইটা ইনকম্পিটেবল হলে এটা হয়। যেমন আপনার যেই কাজটা চিন্তা করতে হয়, এই কাজটা আপনি চিন্তা করতে পছন্দ করেন হচ্ছে সকালে, আর্লি ইন দ্য মর্নিং। তো আর যেই কাজটা তাড়াহুড়ো করে করতে হবে, প্রেজেন্টেশন বা মিটিং, এগুলি আপনি আপনার এনার্জি লেভেল যেটা প্রয়োজন হয় সেটা হয়তো আপনি দুপুরের দিকে বা দুপুরের পরে পছন্দ করেন। আবার অনেক সময় দেখা যায় বিকাল হলে অনেক অর্গানাইজেশনে আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে ঠিক সন্ধ্যার আগে দিয়ে পরে দিয়ে আসলে অনেক মানুষ এনার্জি ডাউন থাকে এবং গভীর চিন্তা আর করতে পারে না, এবং বাসায় যাওয়ার জন্য তারা মানে তাদের মনটা উসখুস করে। আমরা ওই সময় যদি কোনো ডিপ থিঙ্কিং করার মতো কাজ আমরা ওই সময় নেই, এই যে এটাকে বলে এনার্জি মিসম্যাচ হবে, এবং এটা একটা কম্প্যাটিবিলিটি প্রবলেম। তো যেই কারণে একটা ভালো অর্গানাইজেশনে সবসময়ই এই কম্প্যাটিবিলিটি ইস্যুগুলিকে ম্যানেজ করা হয়। এবার আসেন যেখান থেকে শুরু করেছিলাম, যে একটা কম্প্যাটিবিলিটি না বললেই না, সেটা হচ্ছে যে মানুষের চরিত্র, মানুষের সততা, মানুষের পড়ালেখা। আমি এমন দেখেছি কিছু মানুষের চরিত্র ভালো, এইটাই তার অন্যায়। বাংলাদেশে তো দেখছেন আপনারা, মানুষ সততাই এখন একটা অন্যায়। একটা মানুষ পড়াশোনা করে, রেগুলার পড়াশোনা করে, এইটাও একটা অন্যায়। একটা মানুষ কন্টিনিউয়াসলি নিজেকে ডেভেলপ করে, এটাও একটা অন্যায়। একটা মানুষ কন্টিনিউয়াসলি অর্গানাইজেশনকে দেওয়ার জন্য নতুন নতুন চিন্তা করে, ডেভেলপমেন্ট করে, এইটাও অন্যায়। একটা মানুষ অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখে, এইটাও অন্যায়। এই দেশে আমরা বাঁচব কী করে? এই দেশেই এই কম্প্যাটিবিলিটির নাম দিয়ে আমরা মানুষের চাকরি খেয়ে ফেলছি। একটা কথা যেটা হলো যে অনেক মানুষের আমি একটা উদাহরণ দিচ্ছি এই জন্য। আমার পরিচিত একজন মানুষ, তিনি অফিসের প্রেশারে কাজ করতে করতে তার একটা অসুস্থ হয়, যে কারণে তার একটা লিমিটেশন তৈরি হয়। এবং লিমিটেশনের জন্য আমি এই জন্য গল্পটা বলবো আজকে পুরোটা। লিমিটেশন হচ্ছে কি, তাকে ওই অসুখটা ম্যানেজ করার জন্য ঘুমের ওষুধ খেতে হয় ডাক্তারের প্রেসক্রিপশনে, এবং যেই কারণে সে সকালে আর্লি কমপ্লিট ঘুম না কমপ্লিট করলে সে আসলে
পারে না। অন্য দেশ হলে এটাকে সাপোর্ট করতো। আমাদের দেশে কি করে, আমাদের দেশে এইটাকে তার একটা লিমিটেশন হিসেবে ধরে তাকে তার চাকরিটাই বিপদে ফেলে বলে যে তাকে লিমিট করে দেয় যে আপনার তো ঘুমের সমস্যা, অমুক সমস্যা, আপনি তো বড় দায়িত্ব নিতে পারবেন না। আমি এই জন্য এক্সাম্পল দিই, স্টিভ হকিন্স ওই যে আমেরিকাতে জন্মগ্রহণ করছে বলে আজকে সে এত কিছু আবিষ্কার করেছে। বাংলাদেশে করলে বলতো তুই বেটা বসতেই পারিস না, তুই কী আবিষ্কার করবি। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের উচিত যে কারো যদি কোনো প্রবলেম হয় বা কাজে এমনি কোনো প্রবলেম না, সে কাজের মধ্যে থেকে তার একটা প্রবলেম হয়েছে এবং তাকে আমরা সুযোগ দিচ্ছি না। মজার বিষয়টা কি আমি আপনাকে বলি, আমি তার পক্ষ থেকে এই কথাটা বলি। সে যেহেতু তার লিমিটেশন জানে, তার জীবনের লক্ষ্যই হচ্ছে যে অন্য মানুষ যেই কাজটা 1 ঘন্টায় করতে পারে সেই কাজটা সে 1 মিনিটে করবে। এবং আমি সাক্ষী দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, সে যেই প্রফেশনে ছিল সেই প্রফেশনে সে অনেক কাজ এমন করতে পারে, এখনও পারে, যে অন্য মানুষের 1 ঘন্টা লাগে এরকম কাজ সে 10 মিনিটে করতে পারে। এটা কেন? সে জানতো যে তার একটা লিমিটেশন আছে, এই লিমিটেশন তাকে ওভারকাম করতে হবে। কিন্তু আমাদের দেশের তথাকথিত মানুষজন তার পাশে দাঁড়ায় না। তার ওই যে ওই প্রবলেমটাকেই বারবার হাইলাইট করে। আবারও বলছি যে কম্প্যাটেবিলিটি ইস্যু না, ইস্যু হচ্ছে ভ্যালু ক্রিয়েশন, ভ্যালু কন্ট্রিবিউশন। আপনি দিনের শেষে মানুষের ভ্যালু কন্ট্রিবিউশনটা দেখেন, সে পিএনএলে কত কন্ট্রিবিউট করে, সে রিয়েলি আপনার অন্যদের তুলনায় সে কত বেশি ক্রিয়েটিভ, সে কত বেশি প্রবলেম সলিউশন করে, সে কি প্রবলেমের সলিউশন দিতে পারছে কি না, এই সব কিছু দেখেন। এত কথা বললাম আজকে, যেটা দিয়ে শুরু করেছি যে কম্প্যাটেবিলিটি ইম্পর্ট্যান্ট, এটা একদম বাজে না, কিন্তু কম্প্যাটেবিলিটি ইস্যুটা সলভ করা সম্ভব, এটাও একটা বড় বিষয়। ইনকম্প্যাটেবল যদি হয় এটা সলভ তো করা সম্ভবই। আমি একটা সলিউশন আজকে লাস্টে বলে যাই যে আপনারা একজন ওয়ার্ল্ডের একটা সেরা গুরু নাম হচ্ছে এডওয়ার্ড ডি বোনোর 6 থিঙ্কিং হ্যাটস নামে একটি বই আছে এবং প্রিন্সিপাল আছে। তার মানে কি, আপনি যে কোনো মানুষকে, যে কোনো টাইপের মানুষকে আপনি কাজে লাগাতে পারবেন। আমি ট্রেনিংয়ে বলি, অন্য সময় বলি, এমনকি একজন নেগেটিভ পার্সনকেও কাজে লাগানোর সুযোগ আছে। আর সেখানে তো একজন সুস্থ মানুষ, তাকে আপনি ইনকম্পিটেবল বলে তাকে দূরে ঠেলে দিচ্ছেন, তাকে কাছে নিতে পারছেন না, বড় দায়িত্ব দিতে পারছেন না। এটা তো একটা খুবই মিন থিঙ্কিং, খুবই লো থিঙ্কিং। আমাদের আসলে অনেকে আমি সরি একটা অন্য প্রসঙ্গে কথা চলে আসলো। অনেকেই কিছুদিন ধরে বলার চেষ্টা করছে, আমার পরিচিত সার্কেলের লোকজনই, যে ওয়ান স্কিল আসলে কি। অনেকেই বলে সেলিং স্কিল ইজ ওয়ান স্কিল, অনেকে বলে যে কমিউনিকেশন স্কিল ইজ ওয়ান স্কিল। আসলে রিয়েল ওয়ান স্কিল হচ্ছে থিঙ্কিং স্কিল, মানে হাউ অ্যাজ এ ম্যান থিঙ্কেথ। জেমস ইয়ার যে বই, সেই বইয়ের যে তার প্রিন্সিপাল জেমস অ্যালেন নাকি নাম কি ভুলে গেলাম। তো অ্যাজ এ ম্যান থিঙ্কেথ যে বই, বেসিক্যালি মানুষ যেমন চিন্তা করে মানুষ তেমনই হয়। তো এই ওয়ান স্কিল হচ্ছে আসলে থিঙ্কিং। আমাদের যদি থিঙ্কিংয়ের পরিবর্তন আমরা না করি তাহলে আমরা এই জায়গায় আটকাই থাকবো এবং ইনকম্প্যাটেবিলিটি আমাদেরকে বন্দি করে রাখবে। আমরা আসলে চিন্তা করলে আমরা সব কিছু থেকে বের হয়ে আসতে পারি। এই বলে আমি শেষ করতে চাই। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।